আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে একটা খুব ডেলিকেট বিষয় নিয়ে কথা বলবো। এই জন্যই আমি ভাইকে অনুরোধ করেছিলাম যে 16 নিচে 10 থেকে 16 পর্যন্ত বাচ্চারা যেন না থাকে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা এটাকে বলি হচ্ছে এডুকেশনের ভাষায় সোশ্যাল ট্যাবু। কিছু জিনিস থাকে যে জিনিসটা আমরা আলোচনা করতে চাই না অনেক সময়, কিন্তু জীবনের প্রয়োজনে বাস্তবতার খাতিরে আমাদের সেটা আলোচনা করা প্রয়োজন। এরকম একটা বিষয় নিয়েই আজকে আমি কথা বলবো। আমি যদি আমার এই আলোচনা আমি প্রথমেই বলে নিচ্ছি এটা ডেলিকেট, এবং এটা যদি কাউকে আহত করে এর জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিব। আজকের আলোচনাটা আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে আমার যে শিক্ষকতা, সেইটার ধরেন এই রিলেটেড ইস্যুতে আমার যে অভিজ্ঞতা, আমার যে অবজারভেশন, এবং একই সাথে আমি যেটুকু পড়াশুনো করেছি এই লাইনে, দুইটার সারমর্ম আমি সংক্ষেপে একসাথে করার চেষ্টা করেছি। লেট আস প্রোটেক্ট আওয়ার চিলড্রেন। এখানে আমি আমার প্রেজেন্টেশনের যে ডেটাগুলো শো করছি, এগুলা মূলত ওয়েস্টের ডেটার উপর নির্ভর করে। সুতরাং সব ডেটা যে আমাদের দেশের সাথে পরিসংখ্যান নাও মিলতে পারে, তবে কাছাকাছি হবে। আমাদের দেশে সচরাচর ট্রেন্ড হচ্ছে ছেলে মেয়ে একটু বড় হলে, এই 20, 22, 25 হয়ে গেলেই বাবা মা তার পাত্র বা পাত্রী দেখার চেষ্টা করেন। বিদেশে অন্যরকম, বিদেশে দেখা যায় ওরা দেরি করে বিয়ে করে অনেকে, অথবা আরেকটা হচ্ছে বাবা মা বিয়ে দেওয়ার জন্য অত উদ্বিগ্নও থাকেন না। কারণটা আমরা সবাই জানি, বিয়ে দেওয়াটা হচ্ছে বাবা মার জন্য ইসলামের দৃষ্টিতে ফার্জ, যে কারণে সমস্ত বাবা মাই চান যে তার ছেলেকে বা মেয়েকে উপযুক্ত তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে দেওয়ার জন্য। এটা হচ্ছে যেরকম নাকি আপনার জানাজার নামাজটা যেরকম আমরা জানি, যেটা হচ্ছে ফরজে কিফায়া, না যে কেউ না কেউ সোসাইটিতে যদি পালন করে তাহলে সবার পালন হয়ে গেল, যদি কেউ না করে তাহলে কিন্তু গুনাহটা, ফরজ তরকের গুনাহটা সবার হবে। তো এইসব ব্যাপারে আমাদের বাবা মারা অবশ্যই উদ্বিগ্ন থাকেন, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং অনেক সময় দেখা যায় বাবা মা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, আমার সবচেয়ে কঠিন দায়িত্বটা পালন করে ফেললাম, আলহামদুলিল্লাহ। এই যে একটা অনুভূতি সন্তানের পরে, এটা কিন্তু আমাদের দেশের কালচারের একটা অংশ। কারণ আমি বিদেশে পড়াশোনা করেছি, থেকেছি, আমি এরকম পাইনি। ওরা পয়সা সেভ করে কিভাবে হলিডে করবে এই জন্য চিন্তা করে। ওই ছেলে মেয়ে বিয়ে দিয়ে পয়সা নষ্ট করার মতো ওদের মানসিকতা কম প্যারেন্টসেরই আছে। বিয়ের পরে কিছুদিন পরে দাদা দাদি যারা হবে তাদের তো আরও বেশি কামনা। দেখা যায় যে বাবা বা মার থেকে দাদা দাদি, নানা নানি কামনা করেন আমাদের ঘরে কখন একটা নতুন অতিথি আসবে, তাই না? খুব বিখ্যাত একটা দোয়া, ও মাই লর্ড, গ্র্যান্ট মি ফ্রম ইউ এ গুড অফস্প্রিং, ইউ আর ইনডিড দ্য অল হিয়ারার অফ ইনভোকেশন। ইয়া রব্বুল আলামিন, তুমি, আমরা যে দোয়া করি এটার তুমি সর্বোত্তম শ্রবণকারী, আমাদেরকে ভালো সন্তান সন্ততি দান করো। এই দোয়াটা হয়তো অনেকেই আমরা জানি না। আমি আমার আগের আলোচনায় বলেছিলাম যে বিয়ের মতো একটা কঠিন জাতাকলে আমরা পড়ি কোনো জ্ঞান ছাড়া, তাই না? ওই যে বাবা মা জোর করে দিয়ে দেয়, কিন্তু আসলে যার বিয়ে অনেক সময় তার খবর নাই। এই জন্য আমার মনে হয় যে আসলে এ ব্যাপারে যে এখন বিভিন্ন বই পাওয়া যায়, যে সংসারের যে কঠিন যন্ত্রণা, ওই সেই কি জানি বলে, দিল্লি কা লাড্ডু যে খাবে সে ভি পস্তাবে, যে না খাবে ও ভি পস্তাবে। তো সেই আর কি, সেই দিল্লি কা লাড্ডু সবাইকে খেতে হয়, খায়, কিন্তু আগে থেকে মেন্টাল প্রিপারেশন থাকলে ভালো হয় যে কিভাবে আসলে বিয়ে মানে শুধু ওই গায়ে হলুদ আর ওই বিয়ের অনুষ্ঠান, বাজার সদাই না। এরপরে ছেলে হোক মেয়ে হোক, তাদের জন্য এটা একটা কঠিন দায়িত্ব অপেক্ষা করছে। সেই জিনিসটার জন্য যদি
ছোটবেলা থেকে বাবা মা ভাই বোন পরিবার সবাই যদি একটু পড়াশোনা করেন, মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে জার্নিটা হয়তো সহজ হয়। এই যে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে, এটা সম্পূর্ণ কোরআন শরীফে অন্য জায়গায় আছে, আমি কাউকে চাইলে ছেলে দেই, চাইলে মেয়ে দেই, কাউকে উভয় দেই, আর কাউকে কিছু দেই না। এটা কিন্তু এটা হচ্ছে আমার কাছে আমার ব্যক্তিগত একটা অনুভূতি যে আল কুরআন, যেটা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা এমন একটা দস্তরখান, যতবার তুমি পড়বে এটা তোমার জন্য নতুন খানা নিয়ে আসবে, এই দস্তরখান কখনো ফুরাবে না। এই যে আমরা দেখি আজকে সমাজের বিভিন্ন জায়গায় হতাশা, ছোট ছোট বাচ্চারা আত্মহত্যা করছে, বড়রা করছে, ড্রাগ খাচ্ছে, আমি যেটাকে আমরা বলি সায়েন্টিফিক্যালি সাবস্টেন্স অ্যাবিউজ করছে। ওয়াই? কারণ কি? হতাশার কারণ কি? কারণ হচ্ছে আত্মতৃপ্তি নাই। সুখ এক জিনিস, শান্তি অন্য জিনিস। টাকা পয়সা দিয়ে আপনি গাড়ি বাড়ি করতে পারবেন, সুখ কিনতে পারবেন, আপনি শান্তি কিনতে পারবেন না। শান্তি অন্য জিনিস। শান্তি মনের ভিতরে থাকে, শান্তি পয়সা দিয়েও কেউ কিনতে পারে না। অনেক সময় আমার কাছে মনে হয়, যেহেতু শিক্ষকতার সুবাদে সমাজের সর্বস্তরে বিচরণ করি, আমার কাছে মনে হয়েছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নারী পুরুষ নির্বিশেষে অনেকের মনে করেন যে আসলে বেশি টাকা হওয়ার ভিতরে মনে হয় সব সমস্যার সমাধান। আসলে তা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন যে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের সমান মাটিও যদি তুমি এক পাহাড়, দুই পাহাড় অনেক দাও, আদম সন্তানের পেট ভরবে না। এটার ভিতরে আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যারা যত বেশি মিলিয়নার বিলিয়নিয়ার, তাদের আকাঙ্ক্ষা আরও তত বেশি। আকাঙ্ক্ষা এমন একটা জিনিস, এটা কোনো শেষ নাই। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক হালালভাবে যাকে যেটুকু দিয়েছেন সেটা নিয়ে আমাদের শান্তি খুঁজতে হবে। এই কথাটা কেন বললাম? সেটা রিজিকের ভিতরে, টাকা পয়সা, খাওয়া, গাড়ি বাড়ি, মানুষ, সন্তানও পড়ে। আমার সন্তান নাই, আমি কি করব? জোর করে নেওয়া যাবে? জোর করে নেওয়া যাবে না। আমি এসএসসি পরীক্ষায় খারাপ করেছি, অথবা আমার ছেলে মেয়ে খারাপ করেছে, জোর করে আমি তাকে অ্যাবিউজ করতে পারি, বকা দিতে পারি। আমি কি ইভেন্টটাকে চেঞ্জ করতে পারবো? না। ক্ষতিটা কি হবে? ক্ষতি হবে হচ্ছে যে বাচ্চাটার উপর আমি সে জিপিএ কম পেয়েছে বলে খুব বকাবকি করলাম, তার মানসিক একটা যন্ত্রণা হবে, কোনো কোনো ক্ষেত্রে সে সুইসাইডও করতে পারে। আমি বলবো শিক্ষক হিসাবে, মা হিসাবে, দাদি হিসাবে, দুইটা নাতি আছে, তাদেরও মানুষ করছি, আমি বলছি বকাবকি কোনো রাস্তা না। ইট ইজ নট দ্য কারেক্ট ওয়ে। কাউকে না, কাউকে না। আপনি তার সাথে আলোচনা করেন, বোঝানোর চেষ্টা করেন, এটাই হচ্ছে রাস্তা। কারণ আমরা যখন ছোট ছিলাম, সেই ছোট বয়সের আমরা আর এখন যারা ছোট আছে, সেই ছোট বয়সের শিশুরা কিন্তু এক না। এদের জন্ম হয়েছে আইপ্যাডের উপরে, ল্যাপটপের উপরে। আমার একটা ফ্রেন্ড সেদিন বললো, মালয়েশিয়ায় আছে, বাঙালি মেয়ে, খুব ভালো মেয়ে, পড়াশোনা করছে, ওর বাচ্চা আছে। বলেছে কেউ প্রথম শব্দ কি বলেছে জানেন? ইউটিউব। ও প্রথম শব্দ বলেছে ইউটিউব। তো এখন এই যে আমরা সেই জেন জি বলি, আপনারা জানেন তো, এই বছর থেকে যারা জন্মাচ্ছে এরা হচ্ছে জেনারেশন বিটা। তো এরা আলহামদুলিল্লাহ তারা আমাদের থেকে অনেক এক্সপার্ট, কিন্তু আমাদেরকে কিন্তু জেনারেশন গ্যাপ হতে দেওয়া যাবে না। সেই জেনারেশন গ্যাপটা কি? ওরা টেকনোলজি জানতে পারে, সব হতে পারে, কিন্তু হিউম্যান যে কালচার, মানবিকতা, মানসিকতা, আমার ইসলামের যে অনুভূতি, এই শিক্ষা আমি যদি আমার পরবর্তী জেনারেশনে আমি সফলভাবে না নিয়ে যেতে পারি, তাহলে তো আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। বিদায় হজের ওই কথাটার কথা মনে করেন, শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যে কথা আমি তোমাদেরকে বললাম, এই কথা যারা এই মাঠে নাই, আরাফাতের মাঠে নাই, তাদেরকে পৌঁছে দিও। কারণ উনি নিজেই ব্যাখ্যা করলেন, বললেন হয়তো তারা এখানে যারা আছে তাদের থেকে ভালো বুঝতে পারবে। আপনি বিদায় হজের ভাষণটা আবার পড়ে দেখবেন, এই কথাটা উনি ক্লিয়ার করে বলেছেন
তার মানে যত জেনারেশন আগাবে, জ্ঞান বিজ্ঞান আগাবে, তত আরও নতুন নতুন চিন্তা ভাবনা। আমি খুব ছোট একটা উদাহরণ দিই। এক সময় যতদূর মনে পড়ে, আমাদের এই যে আপনার টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা হয়, অনেক দিন আগে আমি শুনতাম যে মাইক ব্যবহার করা যাবে কিনা, এটা বিদাত হবে কিনা, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। এখন তো আমরা মাইক ব্যবহার করছি। এখন যদি আপনি বলেন যে উঠে করে আমি ইয়েতে যাব, হজ করতে যাব, এটা সুন্নাত, এটা কি ঠিক হবে বলা? না, আমাদেরকে বুঝতে হবে কোনটা আসলে বিদাত আর কোনটা হচ্ছে আল্লাহ পাক। যেই আল্লাহ পাক আমাদেরকে কুরআন দিয়ে জ্ঞান শিখিয়েছেন, কলম দিয়ে জ্ঞান শিখিয়েছেন, তাই না? উনি কোরআন শরীফে বলেছেন উনি কলম দিয়ে জ্ঞান শিখিয়েছেন। সেই কলম আজকে, সেই কলম সেই সময় যখন আয়াত নাজিল হয়েছিল, পাথরের উপরে খোদাই করে লেখা হতো, জানেন তো, চামড়ার উপরে লেখা হতো। আর আজকে আপনি আইক্লাউডে এখানে হাতটা বুলান, আপনার আইক্লাউডে চলে যায়। তো সেটাই সেই বাচ্চাদেরকে, এই যুগের বাচ্চাদেরকে মানুষ করার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমি একটু আগে বলছিলাম যে বাচ্চারা সাবস্টেন্স অ্যাবিউজ করে, আত্মহত্যার দিকেও যায়, বড়রাও যেতে পারে। এটার একটা মূল কারণ হচ্ছে নিজের ভিতরে সান্ত্বনা না থাকা, শান্তি না থাকা। এই শান্তি কেউ কাউকে দিতে পারে না, এই শান্তি অর্জন করে নিতে হয়। আর সেই শান্তির জন্য আমি বলবো, এখানে যেহেতু আমরা সবাই মুসলিম বসে আছেন, এজন্য আমি বলবো সবার ধর্মগ্রন্থই নিশ্চয়ই তার কাছে সম্মানিত। আমাদের জন্য আমাদের মনের রোগের ওষুধ হচ্ছে কুরআন, আল কুরআন, যেটার একটা রশি, যেটার এক পাশ স্বয়ং আল্লাহর হাতে ধরা, আর এক পাশ যে পড়বে তার কাছে। সেই পড়া যদি না অর্থ বুঝে পড়া হয়, তাহলে তার মূল্য কি বলেন? অবশ্যই আমাদেরকে অর্থটা পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নিজের ক্ষমতা না হচ্ছে যে আমি পড়ে বুঝতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাকে অনুবাদ পড়ে যেতে হবে। যদিও আপনারা জানেন যে একটা কথা আছে যে মোস্ট অফ দ্য থিংস আর লস্ট ইন ট্রান্সলেশন। আমি যে আসলে কোরআনের সাথে যে আপনার আমাদের যেটাকে বলি হাদিসে কুদসি, এটার পার্থক্য আপনারা নিশ্চয়ই জানেন যে কোরআনের হচ্ছে শব্দগুলো আল্লাহর চয়ন করা, হাদিসে কুদসির হচ্ছে থিমটা সম্পূর্ণ আল্লাহর। কারণ প্রত্যেকটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলেছেন, কিন্তু শব্দগুলো কিন্তু ওনার নিজের। তো সুতরাং আল্লাহ পাক যে শব্দগুলো চয়ন করে আল কুরআন বা কুরআন মজিদ যেটা তৈরি করেছেন, এটার তো কোনো ওই শব্দের কোনো বিকল্প নেই। কোনো মানুষ, কোনো সৃষ্টি, কোনো ফেরেশতা, কোনো জিন সবাই মিলে চেষ্টা করলেও ওই শব্দকে সে রিপ্লেস করতে পারবে না। সুতরাং সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আরবি পড়ে, কোরআন পড়ে বুঝতে শেখা। আমাদের সিস্টেম আমাদেরকে সেভাবে তৈরি করেনি। একদিন আল্লাহ পাক, আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি সামান্য একজন মহিলাদের আবার কিন্তু আমাদের কম, আপনারা জানেন তো, মহিলারা আমাদের কিন্তু হিসাব কম হবে, ছেলেদের হিসাব বেশি হবে, সামাজিক দায়িত্ব বেশিরভাগ সব ছেলেদের। তো আপনি যদি সারা পৃথিবীর জিও পলিটিক্স, জিও ইকোনমিক্স দেখেন, তাহলে দেখবেন যে আল কুরআন যেখানে দেওয়া হয়েছে, সেখানে যে আমার তেল দেওয়া হয়ে গেছে না, ফসিল ফুয়েল, আপনার অর্থের সোর্সও দেওয়া হয়ে গেছে, জ্ঞানের সোর্সও দেওয়া হয়ে গেছে একই জায়গায়। যদি আমরা এই দুটাকে ঠিকভাবে সমন্বয় করতে পারতাম, তাহলে সারা পৃথিবীতে ইংরেজি আর ফ্রেঞ্চ শিখতে হতো না, সবাই আরবি শিখতো। আর আজকে গড়ে সব মুসলমানরা আমরা কি শিখছি? ইংরাজি শিখছি। কারণ আমরা ব্যর্থ হয়েছি। এ ব্যর্থতার ভাগ আমাদের সবার। তো আমি একটা জিনিস মনে করি, টি.এস. ইলিয়ট একটা কথা বলেছেন, এভরি মোমেন্ট ইজ এ রেজারেকশন, দ্যাট ইজ ফিলোসফি অফ মাই লাইফ। We make mistake. Every moment we can make mistake. But আমরা তওবা করতে পারি, তাই না? তওবা করতে পারি এবং আমরা ভালো হয়ে যেতে পারি এবং আমাদের ফিলোসফিকেও চেঞ্জ করতে পারি। আমি একটা ভুল ফিলোসফিতে চলছি, আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আমি সবাইকে ধরেন আন্ডারমাইন করি, আমি চেঞ্জ করে সবাইকে কি করতে পারি? ভালো মানুষ মনে করতে পারি। আমি যদি নিজে ভালো মানুষ হই, তাহলে আমি সবাইকে ভালো মানুষ মনে করব। আর আমি যদি নিজে খারাপ হই, তাহলে আমি সবাইকে ছোট করব। এই কথা এখানে যেটা লিখেছি, যেটা হচ্ছে বেবির একটা কি দরকার? সিকিউরিটি দরকার, লাভ দরকার। এবং সেইটার সাথে হচ্ছে আপনার যে মেসেজটা বেবি আমাদেরকে দেয়, সেই মেসেজ অনুযায়ী আমরা যদি রেসপন্ড করি, যতদিন তারা নিজেরা সেটেলড না হবে, এখানে কোনো বয়স বলা হয়নি। ডক্টর সারা এই কথাটা বলছেন, উনি খুব বড় একজন এডুকেটর, ওয়েস্টের আমেরিকান এডুকেটর। উনি বলছেন, যতদিন আমার বাচ্চা, যার বাচ্চাই হোক, যে অভিভাবক, যতদিন ওই বাচ্চা সেটেল না করবে, ততদিন পর্যন্ত ওকে আমাকে কি করতে হবে? সাপোর্ট করে যেতে হবে।
তাহলে কি হবে? ওর সাথে আমার অ্যাটাচমেন্ট হবে। ভালোবাসা অবশ্যই আনকন্ডিশনাল। এখানে যারা যারা বাবা মা আছেন, আমি সহ আমরা সবাই জানি। আমি যখন খুব ছোট ছিলাম, আমার মা একদিন আমাকে বলেছিলেন ভালোবাসা নিম্নগামী। তখনও আমি মা হইনি, আমি এই কথাটা বুঝি নাই। আমি মা হওয়ার পরে বুঝতে পেরেছি ভালোবাসা আসলেই নিম্নগামী। তো সেই ভালোবাসা তো শুধু ভালোবাসা দিলে হবে না, আমরা ভালোবাসার সাথে সাথে মাঝে মাঝে আমাদের একটু শাসন করতে হয়। এই কথাটা বলার আমার কারণ আছে, কারণ আজকালকার জামানায় বেশিরভাগই হচ্ছে একটা দুইটা বাচ্চা, তিনটা বাচ্চা কারো দেখলে আমরা চোখ বড় বড় করি, চারটা বাচ্চা দেখলে মনে হয় ফিট হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আল্লাহ কাউকে যাদের সুযোগ দিয়েছেন, কেন বাচ্চা হবে না বলেন? সেটা আপনাদের এমন কোনো এই যে সোশ্যাল একটা স্টিগমা তৈরি করা যে I mean being mother of only one child or two children, this is not smartness. It depends. It depends on your family, your situation. Might be 3, might be 4, I don't know. কিন্তু one is bad, that I can tell you. কারণ আমাদের স্কুলের অভিজ্ঞতা হচ্ছে যাদের সিবলিং নাই, এই বাচ্চাগুলো খুব সেলফ সেন্টার্ড হয়। এই জন্য আমি বলবো সিবলিং ইজ এ ভেরি গুড থিং। যাদের যাদের এখনো একটা বাচ্চা আছে, স্টার্ট প্ল্যানিং। এবং দেখবেন যে দুইটা বাচ্চা যত মারামারি কাটাকাটি করবে, ওরা তত ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। এখানে যে ছবিটা আমি দিয়েছি, এখানে আমি দুটো জিনিস বোঝানোর চেষ্টা করেছি যে যেসব বাচ্চারা একদম আনরুলি, কথা শোনে না, তাদেরকে ডিসিপ্লিন করতে হবে, অবশ্যই ডিসিপ্লিন করতে হবে। আর আমরা কখনোই তাদেরকে ফিজিক্যালি এইভাবে হার্ট করব না, সেটা স্কুলে হোক বাসায় হোক। রং ওয়ে, টোটালি রং ওয়ে। আমি আস্তে আস্তে করে আমাদের আলোচনাটাকে আমার সেই ডেলিকেট পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে আমি চাইল্ড নেগলেক্টের কথা বলবো, চাইল্ড অ্যাবিউজের কথা বলবো। এখানে দেখেন, প্যারেন্ট, টিচার অ্যান্ড আদার কেয়ার গিভার্স। আদার কেয়ার গিভার্স কথাটা কেন? এটা 100 জন না, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন 100 জনে 1 2 জন এরকম হবে হয়তো তার বাবা মা নাই। আমি হসপিটালের সাথে জড়িত বলে আমি প্রায়ই দেখি, আমি সবচেয়ে কষ্ট পাই। গতকালও যেরকম বাচ্চা বেঁচে আছে, মাটা মারা গেল, এরকম ঘটনা ঘটছে, ঘটতেই পারে। মা মারা যেতে পারে, বাবা মারা যেতে পারে। কোনটা মারা গেলে ভালো? ভেরি ট্রিকি কোশ্চেন, বলেন তো দেখি মেয়েরা। বাবা মারা গেলে আর মা মারা গেলে কোনটা বেটার? যে বলে দিচ্ছে বাবা মারা গেলে। আপনাদের বলার সাহস হলো না সত্যি কথাটা। যাই হোক, ট্রুথস আর অলওয়েজ বিটার বাট ট্রুথ। তো WHO বলছে যে যদি কোনো বাচ্চার জন্মের পরে 3 বছর বা 5 বছরের ভিতরে বা 3 বছরের ভিতরে মেবি তার মা মারা যায়, তাহলে তার 5th বার্থডে দেখার চান্স খুব কম। তো এই জন্য যদি মারাই যেতে হয়, বাবা মারা যাবে না। কিন্তু ডেলিভারির সময় আপনারা তো জানেন, ডেলিভারি প্রসেসে যদি কোনো মা মারা যান, সেটা কিন্তু শাহাদাত। আমরা জানি কি না শাহাদাত? তো বাস্তবতা হচ্ছে মেডিকেল সায়েন্সের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এরপরেও হচ্ছে মা মারা যায়। তো সেই সমস্ত বাচ্চাদের জন্য বা বাবা মারা গেলেও তাদের কেয়ার গিভার লাগে। সুতরাং প্যারেন্টস ইম্পর্টেন্ট, টিচার্স ইম্পর্টেন্ট। এখানে একটা কথা আমি মিস করেছি, ফ্যামিলির যে অন্যান্য মেম্বাররা, দাদা, নানা, ফুপু, চাচা, মামা, সবাই ইম্পর্টেন্ট। আদার কেয়ার গিভার। চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড নেগলেক্ট দুটো আলাদা জিনিস। আমি পরে সেটা এক্সপ্লেইন করব। এবং আমরা যদি ফ্যামিলিতে সেফ, স্টেবল, নার্চারিং রিলেশনশিপ দেখাতে পারি, সেটা সবার ভিতরে, অ্যামং দ্য ফ্যামিলি মেম্বার্স, দাদা, নানা, ফুপু, বাবা মা, সবার ভিতরে এটা যতখানি সেফ হবে, স্টেবল হবে, নার্চারিং হবে, বাচ্চা তত হবে কি, তত বাচ্চা মেন্টালি স্ট্রং হবে। আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে সন্তানের দৈহিক ও মানসিক নিরাপত্তা। আমি আলোচনা করে আস্তে আস্তে সেই জিনিসটাকেই আমি আমার কনসেপ্ট অনুযায়ী আপনাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। নেগলেক্ট ইজ ল্যাক অফ লাভ, কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। অনেক সময় মনে হতে পারে একটা ছোট বাচ্চা, ও
ও কি বুঝবে এত লাভটা, কেয়ার, অ্যাটেনশন? ও তো শুধু একদম যারা জন্মানোর পরে একটু দুধ খাওয়াই দিলেই হয়। হ্যাঁ, একটু দুধ খাওয়ায়, একটু সরিষার তেল লাগায়, একটু তেলের রোদের ভিতরে ফেলে রাখলেই হয়। ওর কি ফুডের বাইরে ওর কি আসলে অ্যাটেনশন দরকার হয়, লাভ দরকার হয়? হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। আমি যদি বলি মানুষ কেন, পশুরও লাভ প্রয়োজন আছে। ভালোবাসা এমন একটা জিনিস, এটা হচ্ছে আমাদের মেন্টাল ফুড। এটা এনিমেলেরও দরকার, মানুষেরও দরকার। আমার 6টা বিড়াল আছে, 7টা ছিল, একটা মারা গিয়েছে। এবং আমার 6টা বিড়াল 6 রকম। এবং আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি ওরা কখন মন খারাপ করে, কখন ভালোবাসে। তো মাঝে মাঝে মনে হয় যে পশু পাখির অনুভূতি মানুষের থেকে কোনো অংশে কম না। নেগলেক্টের থেকে চাইল্ড অ্যাবিউজটা হচ্ছে খারাপ বেশি। নেগলেক্টও হতে পারে, আপনি এত ব্যস্ত, টেলিফোন নিয়ে এত ব্যস্ত, হ্যাঁ, অথবা আপনার অফিস নিয়ে এত ব্যস্ত, আপনি নেগলেক্ট করেছেন। আর অ্যাবিউজটা কি? আপনি ডেলিবারেটলি, ইন্টেনশনালি আপনি কোনো বাচ্চাকে হার্ম করেছেন। সেই হার্ম কি হতে পারে? জোরে টানটানা একটা হার্ম, ফিজিক্যাল, মেন্টাল। আপনি জোরে একটা এমন ধমক দিলেন যে ছোট্ট বুকের ভিতরটা কেঁপে উঠল। প্লাস সবচেয়ে যেটা ব্ল্যাক, সেক্সুয়াল হার্ম। সব রকমই হার্মের ভিতর পড়বে। আমি একটু ভাগ করার চেষ্টা করেছি। এটা দেখেন, আমরা কঠিন যুগে বাস করছি, ইন পার্সন, ফিজিক্যালি, অনলাইন। এ ব্যাপারে আমি ডেটা কিছু কিছু দিব, বেশি দিব না, বেশি প্রয়োজন নাই। ফিজিক্যাল, ইমোশনাল, সেক্সুয়াল। ফিজিক্যাল, ওই আগের কালে যে ওই যে বাবারা বলে আসতো না, মাস্টারদের, হেডমাস্টারদের, দিয়ে গেলাম, মাথাটাতে বাড়ি দিও না, এছাড়া যা করো। দ্যাট ইজ রং পলিসি। মারধর করা যাবে না। আপনি বাবা হয়েছেন বলে আপনি মারতে অ্যালাউড না, ওইভাবে মারতে অ্যালাউড না। হ্যাঁ, ডিসিপ্লিনের জন্য আপনি জানেন ইসলামিক্যালি আপনি কিন্তু মারতে পারেন। কোথায় বলা হয়েছে বলেন তো? ব্যাকে, ব্যাকে। এবং এমনভাবে মারতে হবে দাগ পড়বে না। ইসলাম কিন্তু শাসনের জন্য সুযোগ রেখেছে, কারণ আপনি যদি একটু শাসন না করেন তাহলে কি হবে? আদরের চোটে বাদর হয়ে যাবে। অবশ্যই একটু শাসন করবেন, ডিসিপ্লিন করবেন। সেই ডিসিপ্লিনটা না মেরেও করা যায়, সেটাই হচ্ছে স্কুল হেল্প করে, ভালো স্কুলগুলো হেল্প করে। সেটা কি? ও যেটা চাইবা মাত্র দিবেন না। ওই যে 10 টাকা 5 টাকা সব টাকায় লেখা আছে না, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন না। ওরা আপনি চাহিবা মাত্র দিতে বাধ্য না। যেদিন থেকে ও বুঝবে যে আপনি ওর বাধ্য, সেদিন থেকে আপনার দিন শেষ, ডিসিপ্লিন শেষ। কখনো না, ওকে চাইতে হবে। কয়েকবার চাক, হিউমিলিয়েশন তৈরি হবে, হাম্বলনেস তৈরি হবে। তারপরে আস্তে আস্তে যত বড় হবে তত ওকে বুঝতে দেন যে চাওয়ার জন্য ওকে কিছু অর্জন করতে হবে। চাইলে মাত্র সব দিয়ে দিবেন। আর একটা জিনিস আমি গত প্রোগ্রামেও বলেছিলাম যে ফুড একটা বড় রিজন এখানে। যেসব বাচ্চা হচ্ছে অনেক বেশি জাঙ্ক ফুড খায়, সফট ড্রিঙ্কস খায়, চিপস খায়, এদের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। আর সবচেয়ে বেশি চেঞ্জ হয় স্ক্রিন টাইমে সবচেয়ে বেশি চেঞ্জ হয়। এগুলো যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে সেটা আপনার ব্যর্থতা। কারণ আমি একটু আগেই আপনাকে আয়াতটা দেখিয়েছি যে আপনার পজিশনে যা আছে আর আপনার যে সন্তান, সবই কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি যদি আল্লাহ আমাকে যেটা দিয়েছেন গিফট, আমার রিজিক, আমার পজিশন, আমার সন্তান, আমি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হই তাহলে সেই ব্যর্থতা কার? সন্তানের না, আমার। ওভার এ পিরিয়ড অফ টাইম। শুনতে খুব খারাপ লাগছে, দেখতে খুব খারাপ লাগছে। ওয়ান অফ অ্যাকশন। আপনারা শুনলে অবাক হবেন। আমাদের দেশে হচ্ছে ওই যে এটাকে বলে যে সব ময়লা আমরা ঝাড়ু টাড়ু দিয়ে কার্পেটের নিচে ঢুকায় দিই। কিন্তু ওয়েস্টে একটা জিনিস আছে, ওরা খারাপ হলেও ওরা ওই খারাপের আবার গুণে কয়টা খারাপ হলো। আর আমরা বলতে থাকি সব ভালো, সব ভালো, কোনো টেনশন নাই, সব কিছু ভালো, সব কি ভালো, তা তো পৃথিবী জান্নাত হয়ে যেত। হ্যাঁ, তো সুতরাং এই জন্য আমি প্রথমেই বলে নিয়েছি, আমি যে ডেটা দেখাবো আমাদের দেশের ডেটা না, বাট কিছুটা মিলবে। WHO 17-তে একটা ডেটা বের করেছে, 1 বিলিয়ন মাইনর, 1 বিলিয়ন মাইনর। মাইনর বলতে ইউজুয়ালি 16-র নিচে বোঝায়। 2 and 17, 18 মিন করেছে, 18 এখানে, মানে আপনার ভোটাধিকারের নিচে।
2 and 17 ভিতরে এরা ভায়োলেন্স, সেটা ফিজিক্যাল, ইমোশনাল বা সেক্সুয়াল, 1 বিলিয়ন। 1 বিলিয়ন সারা পৃথিবীতে, 1 বিলিয়ন মাইনর যাদের বয়স 2 থেকে 17-র ভিতরে। 2-এর নিচেটা বলেনি কেন? ওরা কথা বলতে পারে না, এই জন্য রিপোর্ট করতে পারেনি। এটা একটা ডেটা, একটা জরিপ করছিল, জরিপ করে বলছে 1 বিলিয়ন মাইনর অ্যাবিউজের শিকার। এর ভিতরে সেক্সুয়াল অ্যাবিউজ কতগুলো? 120 মিলিয়ন। এটা হচ্ছে 14 ডেটা। এখানে আমি একটু ব্যাকে যাই। এই ডেটার ভিতরে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচের থেকে শুরু করে রেপ পর্যন্ত। এখন আমি আরও সেন্সিটিভ কথায় যাব, সেটা হচ্ছে আমি আগেই বলেছি যে আজকে আমি কিছু সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলতে চাই, এবং কিছু জিনিস সোশ্যাল ট্যাবু যেটা নিয়ে কথা বলা প্রয়োজন, কেউ বলতে চায় না, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমি বাচ্চাদের সাথে আছি, বাচ্চাদের শিক্ষা ব্যবস্থায়। আমি আপনাদেরকে বলছি, আমারও স্কুলে বাচ্চারা বাচ্চাদেরকে অ্যাবিউজ করেছে, শিক্ষক বাচ্চাকে অ্যাবিউজ করেছে, এরকম সমস্ত ধরনের ঘটনা ঘটেছে। বাচ্চা এসে বলেছে মামা, চাচা, ভাই সব রকম বলেছে, বোন বলেছে, কাজিন তো কোনো বিষয়ই না। একটা কেস পেয়েছি বাবা, সরি মাফ করে দিন, 1 কেস ইন মাই লাইফ টাইম। সুতরাং আমার বাচ্চাকে যে আমি ভালোবাসি, তার ফিজিক্যাল নিরাপত্তাটার জন্য আমাকে সতর্ক থাকতে হবে। খুবই একটা ডেঞ্জারাস ডেটা। গ্লোবালি ওরা দেখেছে ফেইথ বেসড ইনস্টিটিউটের ভিতরে 60% হচ্ছে অ্যাবিউজ হয়। ওরা আমাদের মাদ্রাসা নিয়ে সম্ভবত এখানে আমাদের কোনো ডেটা নাই, এটা হচ্ছে ক্যাথলিক ইনস্টিটিউটগুলো মেনলি ওরা দেখেছিল। এবং যেহেতু আপনারা জানেন যে ক্যাথলিক ফাদার যারা, ওদের বিয়ে করার অনুমতি এখন নতুন দিচ্ছে, এখন অনুমতি আছে, আপনারা জানেন তো, আগে ছিল না। যে কারণে আপনার এটা বলছে এই ক্যাথলিক ইনস্টিটিউটে সবচেয়ে বেশি অ্যাবিউজ হয়। এবং সেখানে আপনারা জানেন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার সব রকম আছে। 95% সেক্সুয়াল অফেন্ডার হচ্ছে মেল, 5% হচ্ছে উইমেন। ইন্টারনেটের কথায় আসি। ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন, IWF, ওরা কি করেছে? ওরা ওই যে AI দিয়ে একটা মডেল তৈরি করেছে, দেখলে মনে হবে রিয়েল চাইল্ড, ভিডিও তৈরি করেছে, কিন্তু ওটা রিয়েল চাইল্ড না। ওইটা একটা প্রোগ্রাম, সফটওয়্যার, ওইটা দিয়ে ওরা ডিটেক্ট করে যে কত খারাপ খারাপ মানুষ আছে যারা হচ্ছে ফিউডোফাইল, বাচ্চাদের সাথে তারা বাচ্চাদেরকে টাচ করতে চায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে। আপনি একটু দেখেন জিনিসটা, প্রতি 7 মিনিটে একজন লোক তাকে অ্যাপ্রোচ করে। একটা বাচ্চাকে ওরা দাঁড় করিয়েছে ওখানে, সে ভিডিও, সেইখানে প্রতি 7 মিনিটে গড়ে, এটা আমার হিসাব না, এটা ইন্টারন্যাশনালি পাবলিশড একটা ডেটা, প্রতি 7 মিনিটে হয় কানাডা থেকে, নাইলে ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, নেদারল্যান্ড থেকে একজন তাকে অফার দেয় যে ভাই ওপেন ইউর ক্লোথ। সো দ্যাট ইজ ডেঞ্জারাস, দ্যাট ইজ ডেঞ্জারাস। বাচ্চা যদি সে নেগলেক্টের শিকার হয়, অ্যাবিউজের শিকার হয়, তাহলে কি তার কনসিকুয়েন্সটা কি? ভুলে যাবে, সে ভুলে যাবে, ছোট মানুষ ছিল, ভুলে যাবে? নো, সেটা নিয়ে আমি পরে আসছি। এটা হচ্ছে ডাক্তাররা প্রমাণ করেছে নেগেটিভ হেলথ কনসিকুয়েন্স হবে, কখনো কখনো ক্রনিক ডিজিজ ইনক্লুডিং স্ট্রেস, মেন্টাল স্ট্রেস। এরপরে যেটা বলবো এটা হচ্ছে আমার একটা এক্সপেরিয়েন্স থেকে বলবো। আমার স্কুলে যখন আমি বললাম যে আমি গুড টাচ ব্যাড টাচ নিয়ে বাচ্চাদের সাথে কথা বলতে চাই, তখন আমাদের ছেলেরা, অনেকে ছেলে টিচাররা, আমরা ওই ডিসিশন পুরোপুরি গণতন্ত্র প্র্যাকটিস করতে পারি না, মাঝামাঝি গণতন্ত্র করি স্কুলে আর কি। তো একসাথে ডিসিশন নেই অনেক সময় ডেলিকেট জিনিসগুলো, তো একসাথে বসে আলোচনা করছি টিচারদের সাথে যে আসলে আমরা এটা কি বাচ্চাদেরকে আমরা কখনো গুড টাচ ব্যাড টাচ বলিনি, আমরা এটা বলবো কিনা। তো স্যাররা সবাই চিৎকার করে উঠল, না 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 না, এগুলো বাচ্চাদের বলা যাবে না। এরপরে আমি এটা নিয়ে কদিন পড়াশোনা করলাম, এবং আমি ওই দিন দেখলাম আমরা যে কোনো মিটিংয়ে আমার যে লেডি টিচাররা, এরাও কিন্তু সবসময় দ্বিমত ত্রিমত পোষণ করে। আর মেয়েরা তো এমনি তো জানেন আপনাদের ছেলেদের কাছে বেশি ঝগড়াটে, বেশি তর্ক করে। আমি দেখলাম কি ওই দিন মেয়েরা সবাই চুপ করেছিল, এবং মেয়েরা পক্ষে, মেয়েরা বলছে না বলতে হবে, বাচ্চাদেরকে বলতে হবে। পরে আমি এই ডেটাটা পেলাম,
20টা ছোট বাচ্চার ভিতরে, ছেলে বাচ্চার ভিতরে একজন সেক্সুয়াল অ্যাবিউজের শিকার, আর 5টা মেয়ের ভিতরে একজন। দিস ইজ নট মাই ডেটা, দিস ইজ প্রিন্টেড, পাবলিশড অ্যান্ড অ্যাকসেপ্টেড। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যত ভিকটিম তার ভিতরে 100 জনের ভিতরে 55 জন হচ্ছে 10 বছর বয়সের নিচে। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। আমি সরি টু সে, আমরা স্কুলে অনেক কিছু এক্সপেরিয়েন্স করি, তার ভিতরে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ড্রাইভার। কখনোই কারোর সাথে স্কুলে, সে আপনার যে ড্রাইভারই হোক না কেন, আপনি কখনোই আপনি বাচ্চাকে একা পাঠাবেন না। আমাদের কাছে অনেক স্টোরি আছে যেগুলো শুনলে আপনার গা শিউরে উঠবে। যারা অ্যাবিউজ করে তাদের একটা প্যাটার্ন থাকে। ইউজুয়ালি আমরা দেখেছি, এটা হিসাবে আসছে 25 to 30% হচ্ছে তারা সারা জীবনে 10টা বাচ্চাকে অ্যাবিউজ করেছে। 5 to 10% মোর দ্যান 40 চিলড্রেন। আমরা এদেরকে বলি, যারা এরকম পিউবার্টি রিচ করার আগে যেসব বাচ্চাকে টাচ করলে তাকে আমরা বলি ফিউডোফাইল। উন্নত দেশগুলোতে ফিউডোফাইলদের লিস্ট থাকে এবং তাদেরকে কোনো জায়গায়, যেখানে আপনার বাচ্চার টাচে যেতে পারে, যেরকম হসপিটাল, স্কুল, এসব জায়গায় তাদেরকে কাজ করতে দেয় না। তারা এমন জায়গায় কাজ করে যেখানে ওরা শুধু অ্যাডাল্ট পিপল ডিল করবে। আর একটা টার্ম ওদের আছে যে সিরিয়াল যদি কেউ ফিডোফাইল হয় বা সিরিয়াল যদি সেক্স অফেন্ডার হয় তবে তারা ওকে জেলে দেয়। তো আমাদের দেশে তো আইন কানুনের কোনো প্রশ্নই ওঠে না। আইন তো আমরা পয়সা দিয়ে কিনি। আমি জানি না ভবিষ্যতে দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছি, আমি জানি না এই স্বাধীনতার পরে আদৌ আমরা কিছু গ্রহণ পাবো কিনা। আশা করি পাবো, হয়তো আজকে না পেলেও হোপ করি একদিন, হয়তো 10 বছর 20 বছর পরে মানুষ হিসাবে নারী এবং পুরুষ সবাই তাদের সম্মানটা পাবে। যে দেশে আইনের বিচার নাই, যে দেশে আপনি পয়সা দিয়ে আইন কিনতে পারেন, সেখানে আসলে আইনের কোনো আইন যেটা বলা হয়, আইনের ওই যে আপনি দেখবেন যে লোগোটা আপনারা জানেন কি না, যে দাঁড়িপাল্লার একটা ওখানে যে আইনের যে দেবী বলে, এটা যারা ওইভাবে আসছে ওয়েস্ট থেকে, সে কি জানেন? ব্লাইন্ড। কেন ব্লাইন্ড? সে কাউকে চিনে না, তার কাছে হচ্ছে ফ্যাক্ট, তার কাছে কোনো মানুষ ব্যাপার না। একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছেন যে একবার চুরি করার পরে হাত কাটার সিদ্ধান্ত হলো, কুরাইশ বংশের এক মহিলা করলো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে ওনাকে মাফ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল হয়ে গেছেন, বলছেন যদি ফাতিমাও এই কাজ করে, ফাতিমাকেও শাস্তি পেতে হবে। তাই কেন কিছু মানুষ কেন এরকম খারাপ হয়? সবাই তো খারাপ না। একটা বড় রিজন হচ্ছে ওই মানুষগুলো ছোটবেলায় অ্যাবিউজড হয়েছিল। ওই মানুষগুলো ছোটবেলায় কোনো না কোনোভাবে তারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে, যে কারণে এটা একটা ভিশিয়াস সাইকেল, ওরা এই অন্যায়ের ভিতর দিয়ে যাচ্ছে। শুধু সেক্সুয়াল ভায়োলেন্স না, মেন্টাল ভায়োলেন্স। যে খারাপ ব্যবহার করছে তার মানে কি জানেন? ও ছোটবেলায় ও খুব খারাপ ব্যবহার পেয়েছে। সে সমস্ত বাচ্চা কাচ্চা ভদ্র হয় যাদের বাবা মা ভদ্র হয়, যাদের দাদা দাদি নানা নানি ভদ্র হয়, সে বাচ্চাও ভদ্র হবে। সুতরাং আমরা যদি চাই যে আমাদের ভবিষ্যৎ জেনারেশন ভালো হোক, তাহলে আমাদেরকে ভালো হতে হবে। একটা শব্দ আসে গ্রুমিং, এটা হচ্ছে, আমি আরেকটু পরে ডেটা দেখাবো। এই যে অ্যাবিউজটা হয়, সেক্সুয়াল অ্যাবিউজটা বেশিরভাগ হয় পরিচিত মানুষ দিয়ে, অপরিচিত মানুষ দিয়ে না। ইভেন বেশিরভাগ হচ্ছে ফ্যামিলি মেম্বার। সুতরাং এই যে গ্রুমিং কথাটা আসছে, এটা আমাদের স্কুলেও দেখেছে। আমাদের এক সিকিউরিটি গার্ড ছিল, সেই ছোট বাচ্চা পাইলে তারে খালি চিপস আর চকলেট খাওয়ায়, পরে পাওয়া গেল সেটা খুবই খারাপ ঘটনা। এই জন্য আপনার বাচ্চাকে আপনি কাউকে ওই সমস্ত খাওয়াতে দিবেন না। যদি খাওয়াতে হয় আপনি নিজে খাওয়াবেন, কিন্তু কোনো মানুষ তাকে গিফট দিয়ে, খাওয়া দিয়ে তাকে যেন সফট না করতে পারে। মিথ, বাচ্চারা যারা ছোটবেলায় অ্যাবিউজড হয় ওরা কি বড় হলে ভুলে যায়? ফ্যাক্ট, ভুলে না। এবং সারা জীবন এটার একটা দাগ থেকে যায়। মিথ, যারা অ্যাবিউজ করে তারা কি অ্যাবনর্মাল? দেখতে অ্যাবনর্মাল না, আর সব মানুষের মতো নর্মাল। দে লুক অ্যান্ড অ্যাক্ট লাইক অর্ডিনারি পিপল। They can be any family, any neighborhood,
or any type of job. Abusers often try hard to seem trustworthy and responsible. খুব একেবারে যে আমি আপনাকে আপনার বাচ্চাকে বেড়াতে নিয়ে যাব, আপনি দিয়ে দিলেন, আমার সময় নাই, বাচ্চা গেল, ওর বাচ্চার সাথে বেড়াতে গেল, নো ওয়ে। বরঞ্চ বড় হয়ে গেলে আপনি দিতে পারবেন। 15-16 অনেকটা বুদ্ধিমান, কিন্তু সবচেয়ে রিস্ক হচ্ছে 12-13 পর্যন্ত। 90% of abusers are not a stranger. 30 to 40% abusers are members of the victims' families. বাচ্চারা কেন এটা রিপোর্ট করে না? কারণ বাচ্চারা এটা লজ্জা পায়, কেন আমরা ওদের সাথে এটা আলোচনা করি নাই। আমরা দুইটা জিনিস আলোচনা করি না, একটা হচ্ছে গুড টাচ ব্যাড টাচ, কোন টাচটাকে তুমি হেলদি হিসাবে নিবা, কোন টাচটাকে তুমি জানবা যে এটা তোমার জন্য ডেঞ্জার, এটাও আলোচনা করি।